মানুষ খুনে জড়িতদের খুঁজে খুঁজে বিচার করা হবে বললেন প্রধানমন্ত্রী। কোটা সহিংসতায় নিহত 34 জনের পরিবারকে সহায়তা। সরকারিভাবে প্রথমবার সহিংসতায় 147 জনের মৃত্যুর তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডিবি হেফাজতে 5 সমন্বয়কারীকে জিজ্ঞাসাবাদ চলছে। এবং বেনজিরের বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের প্রমাণ দুদকের হাতে, হাইকোর্টে অগ্রগতি প্রতিবেদন জমা, 2 দিনের মধ্যে শুনানি। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। আন্দোলনের নামে মানুষ হত্যায় জড়িতদের খুঁজে খুঁজে বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত 34 জনের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও সহায়তা প্রদানকালে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর প্রশ্ন, সাধারণ মানুষের কি দোষ ছিল, কেন জ্বালিয়ে পুড়িয়ে সম্পদ ধ্বংস করা হলো? জয় যাদবের রিপোর্ট। কোটা আন্দোলনের নামে সাম্প্রতিক সহিংসতায় নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের স্বজনরা রোববার দুপুরে গণভবনে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এ সময় তাদেরকে সমবেদনা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় নিহত 34 জনের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। 75-এর 15ই আগস্টে স্বজন হারানোর কথা স্মরণ করে আপ্লুত শেখ হাসিনা বলেন, যারা স্বজন হারিয়েছেন তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। এই যে বারবার যে এই ধরনের ঘটনা ঘটাবে, এই সন্ত্রাসী ঘটনা ঘটাবে, এটা তো কাম্য না। আর মানুষ কি দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে? মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কি দোষ করেছে? আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেব? আমি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন, বাবা মা ভাই হারানো সেই এতিম। কাজে আপনাদের কষ্ট আমি বুঝি, আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। সব শোক বুকে নিয়ে দেশের মানুষের কল্যাণই তার লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। 3 রাত পরিশ্রম করে যাচ্ছি শুধু কারো এই দেশের মানুষের জন্য, কিন্তু আজকে এইভাবে বাধা দেওয়া, যা কিছু করি জ্বালায় পরে শেষ করে দেওয়া, এটা তো কোনো দিনই গ্রহণযোগ্য না। বা সাধারণ মানুষই তো সুবিধা পেত। আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই, কারণ আপনাদের কাছে সাহায্য, যদি আপনারা কিছু জানেন চেনে আমাদের জানাবেন। কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। পরে নিহতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। কোটা আন্দোলনের নামে সহিংসতায় আহতদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 5টার দিকে প্রথমে পুলিশ হাসপাতালে যান প্রধানমন্ত্রী। এ সময় সহিংসতায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। কথা বলেন আহতদের স্বজনদের সঙ্গে। সেই সঙ্গে আহত পুলিশ সদস্যদের সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিতের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। পরে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আহতদের দেখতে যান বঙ্গবন্ধু কন্যা। আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে যথাযথ চিকিৎসার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানান তিনি। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় 147 জন নিহত হয়েছে। সরকারিভাবে প্রথমবার সহিংসতায় মৃত্যুর এ তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান এ সংখ্যা আরও বাড়তে পারে। 5 সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়নি জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি সাপেক্ষে তাদের ছেড়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। নূপুর মাহমুদের রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। বিভিন্ন মাধ্যমে প্রাণহানির সংখ্যা নিয়ে চলে বিতর্ক। কোটা বিরোধী আন্দোলনে সমন্বয়কারীদের দেয়া তালিকায় এই সংখ্যা 226 জন। এমন বিতর্কের মধ্যে প্রাণহানির সংখ্যা নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানালেন, বিভিন্ন রিপোর্ট ও হাসপাতালের তথ্য অনুযায়ী নিহত হয়েছেন 147 জন। তবে আরও বাড়তে পারে এই মৃত্যুর সংখ্যা। 147 জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে, তাই তো? মৃত্যুর সংবাদ আমাদের কাছে আছে। আমরা আরও যাচাই বাছাই করছি,
আমরা যদি আরো দু একজনের খবর পাই আমরা এটা ইনক্লুড করব। এখন পর্যন্ত আমাদের কাছে যা আছে সেইগুলোর মানে একটা পরিসংখ্যান আপনাদেরকে আমরা আজকে এখন দেব। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোটা সংস্কার আন্দোলনের 5 সমন্বয়কারীকে গ্রেফতার করা হয়নি। পরিস্থিতির সাপেক্ষে তাদের ছেড়ে দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত জানানো হবে। আমরা তাদেরকে এখনো অ্যারেস্ট করিনি, আমরা আমাদের হেফাজতে আছে। আমরা শীঘ্রই চিন্তা করছি যে তাদের যদি এই রিস্কটা মুক্ত হয়ে যায় তাহলে আমরা ছেড়ে দিতে পারবো কিনা সেটা আমরা হিসাব নিকাশ করছি। পুলিশ যদি মনে করে যে তাদের রিস্ক ফ্রি তখনই তাদের ছেড়ে দেওয়া হবে। আন্দোলনকে সামাল দিতে কেন সেনাবাহিনীকে মাঠে নামানো হলো আবারও দিলেন সে ব্যাখ্যা। কথা বলেন গণগ্রেফতারের বিষয়েও। বলেন, গোয়েন্দাদের দেয়া তালিকার ভিত্তিতে ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা হচ্ছে। দায়িত্বটা তো কেউ নিতে হবে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। নিরাপত্তার স্বার্থে কোটা আন্দোলনের 5 সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগরের পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। আন্দোলনকারীদের সঙ্গে কারা কারা যোগাযোগের চেষ্টা করেছে হেফাজতে থাকা সমন্বয়কারীরা তাদের নাম ও ফোন নম্বর দিয়েছে বলেও জানান ডিবি প্রধান। এদিকে মেট্রো রেল স্টেশনে হামলার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে ডিবি। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। গেল শুক্রবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদারকে হেফাজতে নেয় ডিবি। এর পরদিন আরও 2 সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকেও ডিবি হেফাজতে নেওয়া হয়। তবে ঘটনাকে স্বাভাবিকভাবে নেয়নি সংগঠনটি ও তাদের পরিবার। শনিবার তাদের সঙ্গে দেখা করতে ডিবি কার্যালয়ে গিয়েও ফিরে যায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের 12 সদস্যের প্রতিনিধি দল। বিষয়টি নিয়ে মুখ খুললেন ডিবি প্রধান হারুনুর রশিদ। রোববার দুপুরে তিনি সাংবাদিকদের জানান, নিরাপত্তার স্বার্থে 5 সমন্বয়ককে হেফাজতে নেওয়া হয়েছে। আর এটা কেন আপনারা হয়তো বলতে পারেন যে শুধু তাদের ক্ষেত্রে কেন, আপনারা জানেন এই লোকগুলিকে ঘিরেই, এই কোমলমতি শিক্ষার্থীদেরকে ঘিরেই কিন্তু একটি অসাধু চক্র জামাত বিএনপি, যারা তাদের সুযোগকে অনুপ্রবেশ করে তারা ঢাকা শহরকে, তারা একটা গণতান্ত্রিক সরকারকে তারা পতন ঘটাতে চেয়েছিল। ঠিক কতদিন তাদের হেফাজতে রাখা হবে সে বিষয়টিও স্পষ্ট করেন তিনি। ওটা আমরা তাদের সাথে কথা বলবো, তার পরিবারের সাথে কথা বলবো। এই আন্দোলনের মধ্যে কারা কারা আপনাদের সাথে যোগাযোগ করেছিল, কারা কারা আপনাদের কাছে আপনাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়েছিল, এটা আমরা জানতে চেয়েছি। তারা কিছু নাম্বারও আমাদের বলেছে, নামও দিয়েছে। এ সময় সমন্বয়কদের পরিবারকে দুশ্চিন্তা না করারও আহ্বান জানান ডিবি প্রধান। এদিকে মিরপুর 10 ও কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার সহ 4 জনকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার ক্রাইম দক্ষিণ বিভাগ। ডিবি প্রধান জানান, বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরবের নির্দেশনায় মেট্রো স্টেশনে আগুন দেওয়ার কথা স্বীকার করেছে হান্নান ও তার সহযোগীরা। তাকে আমরা গ্রেপ্তার করার পরে তিনি নিজেই বলেছেন মিরপুরে 10 নম্বরে ছিল, এবং তিনি তার যে 2 নেতা এবং তার যে ঊর্ধ্বতন যে নেতৃবৃন্দ রয়েছে, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরব, এবং এদের প্রেরণায়, সহযোগিতায়, এদের কাছ থেকে তারা এগুলি নিয়ে তারা এই জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে। কোটা আন্দোলন ঘিরে নাশকতার পরিকল্পনা অস্ত্রদাতাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান ডিবি প্রধান। তারা মূলত শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিভিন্ন ব্যাংক হিসাব অনুসন্ধান করে সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। হাইকোর্টে জমা দেওয়া অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য জানা যায়। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন নিয়ে শুনানির কথা রয়েছে। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে গেল 31 মার্চ একটি দৈনিক পত্রিকার প্রতিবেদনে বলা হয়, বেনজির পরিবারের মালিকানায় রয়েছে প্রায় 1400 বিঘা জমির উপর নির্মিত ইকো রিসোর্ট। এর পাশে আরও 800 বিঘা জমি কিনেছে পরিবারটি। এছাড়া 5 তারকা হোটেলে 2 লাখ শেয়ার এবং ঢাকার বসুন্ধরায় 3500 বর্গফুটের ফ্ল্যাট রয়েছে বেনজির পরিবারের। পরে বেনজির আহমেদের অনিয়ম দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগ কেন তদন্ত করা হবে না, এই মর্মে উচ্চ আদালতে রিট করেন আইনজীবী এম সারোয়ার হোসেন।
এরপর গেল 23 এপ্রিল সাবেক আইজিপি বেনজিরের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান কমিটি গঠন করে দুর্নীতি দমন কমিশন। বেনজির তার স্ত্রী ও সন্তানকে তলব করলেও হাজির না হয়ে সময় চেয়ে আবেদন করেন তিনি। তবে অনুসন্ধান চালিয়ে ইতোমধ্যেই তার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এটাকে আইনের ভাষায় বলে সন্দেহজনক লেনদেন। তবে এই সন্দেহজনক লেনদেনের মাধ্যমে কতটুকু লন্ডারিং হয়েছে সেটা কমিশন অনুসন্ধানকারী দল যাচাই বাছাই করছে। এই যে ব্যাংক ট্রানজ্যাকশনগুলো যে হয়েছে একই দিনে বা পরপর 2 দিন 3 দিনের মধ্যে বেশ অনেক কয়েক কোটি টাকা উঠিয়ে নিয়েছে। কোন ব্যাংক থেকে উঠিয়েছে, কীভাবে উঠিয়েছে, সে অ্যাকাউন্ট নাম্বার কত, এফডিআর নাম্বার কত তারিখ টাকাটা উঠিয়েছে, আমরা পুঙ্খানু ব্যাখ্যা দিয়ে দিয়েছি এবং আমরা বলেছি এগুলোতে দুদকের কাছে মনে হচ্ছে এগুলি সন্দেহজনক লেনদেন। এই নিয়ে কার্যক্রমের অগ্রগতির প্রতিবেদন আদালতে দাখিল করেছে সংস্থাটি। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে 2-1 দিনের মধ্যেই এই প্রতিবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। আজকে আমরা এফিডেভিট করে অলরেডি দাখিল করেছি, সেটা শুনানির জন্য কালকে বা পরশু আসবে। এটা দ্রুত গতিতে চলে যাচ্ছে, অনুসন্ধান যে পর্যন্ত হয়েছে তার সর্বশেষ আপডেট দিয়েছে। সন্দেহজনক লেনদেনে কত টাকা পাচার হয়েছে সে বিষয়ে যাচাই বাছাই করছে দুদক। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। 10 দিন বন্ধ থাকার পর চালু হয়েছে মোবাইল ইন্টারনেট। বিকেল 3টায় 4G সেবা চালু করে মোবাইল অপারেটর কোম্পানিগুলো। তবে ইন্টারনেট পেয়েও ধীরগতির কারণে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থী, ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষেরা। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকাল 9:30টায় মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকে বসেন আইসিটি প্রতিমন্ত্রী। এতে অংশ নেয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ, নগদ, রকেট ও উপায়ের প্রতিনিধিরাও। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমকে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত তুলে ধরেন জুনাইদ আহমেদ পলক। এ সময় ফেসবুক, টিকটক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবস্থা নিতে চিঠির জবাব দিতে এসব প্রতিষ্ঠানকে 31 জুলাই পর্যন্ত সময় বেঁধে দেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। মোবাইল নেটওয়ার্ক যারা আসবেন, ব্যবহার করবেন এবং 4Gতে যখন যুক্ত হবেন তখন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক 3 দিনের জন্য 5 GB বোনাস তারা ডেটা পাবেন। এদিকে ইন্টারনেট পেয়েও ধীরগতির কারণে ভোগান্তির কথা জানান শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষেরা। ইন্টারনেট যেটা সিম থেকে চলার কথা ওটা এখনো চলছে না। ইন্টারনেট ছাড়া তো আসলে হয় না, আর এত স্লো, মানে দেওয়ার কথা ছিল তাও যদি এত স্লো হয় তাহলে তো সমস্যা হয়। তো আমরা কোনো ডাটা পাচ্ছি না, যে কোনো অনেক জায়গায় যেমন আমরা দোকানে গিয়েছিলাম একটু আগেও অ্যাডমিশনের জন্য, বাট আমরা কাজ করতে পারছি না কারণ তারা বলছে কি সার্ভার ডাউন। মোবাইলের নেট কোনো কাজই করে না, আর যেটা আমরা ওয়াইফাই চালাই ওইটা তো পরিপূর্ণ কাজ করতে পারতেছে না। নেট না থাকার কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত আছি। নেটের জন্য দেখা গেছে আমাদের ব্যবসায় বন্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যম এখনও চালু না হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া জানান ব্যবহারকারীরা। ওয়াইফাই কানেকশন পাচ্ছি কিন্তু ওই যে ইউটিউব, তারপর ফেসবুক এগুলো আর কি চালানো যাচ্ছে না। ইন্টারনেট চালু করার যে হ্যাপিনেসটা আছে ওই হ্যাপিনেসটা নাই, কারণ প্রচণ্ড স্লো চলতেছে। দেখা যায় কি ফেসবুকে ঢুকলে অনেকক্ষণ লোড হচ্ছে, ইউটিউবে কিছু আসতেছে না। আর আমাদের এখন বলতে গেলে সব কিছুই সোশ্যাল মিডিয়া বেসড, এর জন্য ইন্টারনেটটা ফাস্ট থাকা খুব ইম্পর্ট্যান্ট। দ্রুতই ইন্টারনেট সমস্যার সমাধানে সরকার কার্যকরী পদক্ষেপ নেবে এ আশা সবার। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তারের সংখ্যা 9,000 ছাড়িয়েছে। তাদের দেখতে ভিড় বাড়ছে কারাগারে। স্বজনদের অভিযোগ, নিরপরাধ মানুষকেও গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযোগ নাকচ করে পুলিশ বলছে প্রকৃত অপরাধীদেরই ধরা হচ্ছে। মাসারুল ইসলামের রিপোর্ট। কোটা আন্দোলনকে কেন্দ্র করে যারা সহিংসতায় জড়িয়েছে তাদের ধরতে সারা দেশে চিরুনি অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে প্রতিনিয়ত বাড়ছে গ্রেফতারের সংখ্যা। পুলিশ বলছে ফুটেজ ও ছবি দেখে দেখে দুর্বৃত্তদের চিহ্নিত করা হচ্ছে। অপরাধীদের অবস্থান শনাক্তে ব্যবহার করা হচ্ছে প্রযুক্তি। এদিকে গ্রেফতার হওয়া ব্যক্তিদের দেখতে কারাগারে ভিড় করছেন স্বজনরা। বিনা অপরাধে আটকের অভিযোগ করেন অনেকেই। আজকে 8 দিন যাবত বাইরে খুঁজে পাইতাছি না, বিভিন্ন থানায় দৌড়াদৌড়ি করতেছি। এইখানে এসে যে সাক্ষাৎ করবো, সাক্ষাৎ সিরিপ মানে অনির্দিষ্ট করার জন্য বন্ধ। আমার ছেলে আনছে, বুঝছেন, তো আনছে যে এত চাকরি করে, কথাটা বুঝছেন, বিএমপি করে নিয়ে আসছে। আমার একজন যিনি আছে উনি দলীয় ভাবে না, ওনাকে এমনি আর কি নিয়ে আসছে। আচ্ছা, আসার পরে
এখন এই যদি অবস্থা হয় বাংলাদেশের, মানে আমি নাগরিকের আমার যে একটা অধিকার আছে ততটুকুকে আমি পেতে পারি না। জরুরি প্রয়োজনে বাসা থেকে বের হয়েও আটকের অভিযোগ করেন তারা। জামাই ফুটপাতে ব্যবসা করে, জুতা বেচে, আর দুইটা দেবর, একটা হেডফোন আর গরিব আছে, আর আমার দেবরটা দুজনে, আমার স্বামী আর একটা দেবর ছোড়ো জুতা বেচে। না এরা ডরে গতন বাইরে গুল্লি খাবে দেখা না খায়া উয়াস দু তিন দিন উয়াস বাসাতে নিয়ে আসছে। আমার ভাই মসজিদ থেকে আর কি নামাজ পড়ে বের হয়েছে, ওই সঙ্গে দেখে তাকে ধরে আনছে। সে একটা ওয়ার্কশপে চাকরি করে, তার এরকম কেউ নাই, ছেলেও নাই, কেউ নেই যে তারে থানায় আসবে বা করে যাবে। 45 বছর বয়স তার। আমি আসছে আমার ভাইয়ের জন্য, আমার ভাইয়ের শুধু মিথ্যা মামলা দিয়ে ধরে নিয়ে আসছে। বিদ্যুতের কার্ড ভরতে বাসার নিচে আসছে, এখান থেকে ধরে নিয়ে আসছে, 3-4টা মামলা দিয়ে দিছে। আমার ভাই একটা সিগারেটও খায় না। তবে পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছে নিরপরাধ কাউকে গ্রেফতার বা হয়রানি করা হচ্ছে না। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ছোটবেলায় রূপকথার রাজারানীর গল্পের শেষ লাইনটি নিশ্চয়ই মনে আছে। অনেক দুঃখ কষ্ট বিপদ পার হয়ে সব গল্পেরই শেষে রাজা ও রানী সুখে শান্তিতে বাকি জীবনটা কাটিয়ে দেন। তবে বাস্তবের গল্পটা সব ক্ষেত্রে এমন হয় না, সেখানে কখনো থাকে অমিলের ছাপ। তেমনি এক মিলন কিংবা বিচ্ছেদের নানা মোড় নিয়ে নির্মিত হচ্ছে একটি নাটক। সেই নাটকের শুটিং ঘুরে সৈয়দ মেহেদীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবরায় দীপ্ত। হাতে হাত ধরে জীবন পথের চড়াই উতরাই পার করতে গিয়ে কখনো কখনো হাত ছুটে যায়, পথটা দুই দিকে যায় বেঁকে। পথের প্রান্তে দাঁড়িয়ে তবু কি দুজনের কখনো মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা কবিতার সেই লাইনগুলো? একে অন্যের দিকে তাকিয়ে মন কি বলে ওঠে, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। রূপকথা, সাহিত্য বা গানে বিচ্ছেদের বেদনা যতই মধুর হোক না কেন, বাস্তবে বিচ্ছেদ ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনে বয়ে আনে তিক্ততা আর জটিলতা। এমনই তিক্ততা আর জটিলতায় বাংলাদেশে বেড়ে চলেছে পারিবারিক বিচ্ছেদের ঘটনা। যে বিচ্ছেদের কারণে ভেসে যায় সাজানো গোছানো এক পরিবার, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে সেই পরিবারের সন্তানটির ওপর। এমনই এক গল্পে সম্প্রতি উত্তরের এক শুটিং হাউসে হয়ে গেল এক নাটকের শুটিং। নাটকের দৃশ্যে দেখা যায় আলাদা হয়ে যাওয়া বাবা আবারও ফিরে এসে লাশের খাটিয়ার সামনে দাঁড়ায় এক অপরাধ বোধ নিয়ে। সে খাটিয়ায় শুয়ে আছে বহু বছর আগে ছেড়ে যাওয়া সহধর্মিণী। বাবার চরিত্রে অভিনয় করা অভিনেতা তারিক আনাম খান ও মায়ের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী মিলি বাশার বলেন, আজকাল আমাদের এই সোসাইটিতে দেখা যায় যে অনেক সময় বাবা মা ডিভোর্স হয়ে যায়। এই ডিভোর্সে সবসময় যে কষ্টের মধ্যে থাকে, ক্ষতিগ্রস্ত হয়, সেটা হলো একটা বাচ্চার জীবন। এইটা নিয়ে মূলত গল্প। একটা বাবার ইমোশন কি, জায়গা কি, ভুল বোঝাবুঝি আসলে কতটুকু আমাদেরকে কষ্ট দেয়, কতটুকু ভালো করে নাকি মন্দ করে, এই সব নিয়েই প্রশ্ন করেন। একটা আরুষ খান যে ক্যারেক্টারটা করছে আমার ছেলের ভূমিকা, আমি তার মা, আর বাবার ভূমিকায় আছে তারিক আনাম খান। এদিকে সন্তানের চরিত্রে অভিনয় করা অভিনেতা আরুষ খান ও তার স্ত্রীর চরিত্রে থাকা অভিনেত্রী তাসনুবা তিশা বলেন, একটা ফ্যামিলিতে যখন একটা বাচ্চা দেখে ওর বাবার বা মার ডিভোর্স হয়ে যাচ্ছে, এরপরে ওর বেড়ে ওঠাটা কেমন, বা পরবর্তীতে গিয়ে আসলে জীবনটা কেমন একটা সিচুয়েশনে যায়, এই বাবার সাথে কিভাবে কথা হয় বা মার সাথে কানেকশনটা, বন্ডিংটা কেমন থাকে, পুরো বিষয়টা নিয়েই আর কি করা। আমার চরিত্রটির নাম অবন্তী, আর নাটকটি লিখেছেন মামুনুর রশিদ তানিম, আর পরিচালনা আছে জারসন বম। নাটকটির নির্মাণের পেছনে আছেন নির্মাতা জারসন বম। এই নির্মাতা নাটকটি নিয়ে বলেন, বাবা মা ডিভোর্সের পরে যে একটা সন্তানের উপর কি এফেক্ট ফেলে। বাবা যখন চলে যায় মাকে রেখে, মা যখন বাচ্চাকে নিয়ে বের হয়ে যায়, তখন কি মায়ের সাথে থাকতে থাকতে ছেলের কিন্তু একটা ক্ষোভ তৈরি হয় যে বাবা কেন আসে না। আর এইদিকে বাবার বাস্তবতাটা আসলে বাবাই জানে কেন। নাটকটি খুব দ্রুতই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও এরপর ইউটিউবে প্রকাশ করা হবে বলে জানা যায়। দেবরায় দীপ্ত, দেশ টিভি। ঢাকাই সিনেমা সুপারস্টার শাকিব খান, ইদানিং তাকে মেগা স্টারও বলা হয়। 2 দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। অভিনয় করেছেন বিভিন্ন নায়িকার বিপরীতে, কাজ করেছেন টলিউড, বলিউড ও হলিউডের নায়িকাদের সঙ্গেও। এবার তিনি কাজ করতে চান পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে। বিস্তারিত জানাচ্ছেন
ARM সাদাত। 2 দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। অভিনয় করেছেন জনপ্রিয় সব নায়িকার বিপরীতে, কাজ করেছেন টলিউড, বলিউড ও হলিউডের নায়িকাদের সঙ্গেও। এবার তিনি কাজ করতে চান পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে। তাহলে কি বাংলাদেশি অভিনেত্রীদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন শাকিব? এমন প্রশ্নই উকে দিচ্ছে সমালোচকদের মনে। সম্প্রতি দুবাইয়ের গোল্ডেন ভিসা হাতে পেয়েছেন শাকিব খান। গোল্ডেন ভিসা পাওয়ার দিন শাকিব দুবাইতে মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানি এক ভেরিফাইড ইউটিউব চ্যানেলের। সেখানেই বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। So much honor. I'm feeling so much honor now. সংবাদ মাধ্যম অনুযায়ী ওই সাক্ষাৎকারে পাকিস্তানে নিজের অভিনীত ছবি চালানোর পরিকল্পনার কথা জানান শাকিব। এছাড়াও দেশটির সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। अब तो प्लानिंग कर रहा है वो पाकिस्तान में मूवी रिलीज करने के लिए। हम लोग तो एक साथ बहुत काम किया। हम लोग बांग्लादेश और पाकिस्तान बहुत एक साथ काम किया था। वो शबनम मैडम शी इज लिसन इन पाकिस्तान, शी इज लिसन इन बांग्लादेश ऑल्सो। तो नदीम जी, तो बहुत आर्टिस्ट ने बांग्लादेश में काम किया, बहुत आर्टिस्ट ने पाकिस्तान में काम किया। तो हम लोग फिर से प्लान कर रहे हैं बांग्ला फिल्म कैसे पाकिस्तान में रिलीज कर सकता है। এর আগেও শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বিদেশি নায়িকারা। 2023 সালে ঈদে মুক্তি পেয়েছিল বিদেশি নায়িকা নির্ভর সিনেমা প্রিয়তমা। সেখানে দেখা গেছে পশ্চিমবঙ্গের নায়িকা ইধিকা পালকে। এরপর রাজকুমার সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। আমি হব রাজকুমার। একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমা দর্শকদের উপহার দিয়ে চলেছেন শাকিব। প্রিয়তমার পর তুফান নিয়ে মেতেছেন দর্শকরা। রাজকুমারও আছে দর্শক প্রিয় সিনেমার তালিকায়। রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমায়ও ছিলেন ওপার বাংলার মিমি চক্রবর্তী। এদিকে এবছর সেপ্টেম্বরে দরদ নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন শাকিব খান। এই সিনেমায় তার সঙ্গে দেখা যাবে বলিউডের সোনাল চৌহানকে। এরই মধ্যে বাংলাদেশি অভিনেত্রী বাদ দিয়ে পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজের ইচ্ছা পোষণ করেন শাকিব। তাহলে কি এখন বিদেশি নায়িকা নির্ভর হয়ে পড়েছেন শাকিব? এমনটাই বলছেন সমালোচকরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে। ARM সাদাত, দেশ টিভি। বলিউডের তারকা জুটির মধ্যে অন্যতম রণবীর আলিয়া জুটি। পরিবার ও প্রিয়জনদের নিয়ে বেশ সুখী সময় কাটছে তাদের। সম্প্রতি ব্যক্তি জীবনে সুখে থাকার রহস্য শেয়ার করলেন রণবীর। বিস্তারিত থাকছে ফাতেমাতুজ জোহরা রিপোর্টে। বলিউডের জনপ্রিয় তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। 2022 সালের 14 এপ্রিল ভালোবাসার মানুষ আলিয়াকে বিয়ে করে ঘরে তোলেন রণবীর। বছর ঘুরতে না ঘুরতেই তাদের সংসার জুড়ে আসে কন্যা সন্তান রাহা। পাল্টে যায় জীবনের সব হিসেব নিকেশ। দাম্পত্য জীবনে তারা এখন বেশ সুখী। এবার এরকম সুখী পরিবারের পেছনের কাহিনী তুলে ধরলেন রণবীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর তার ব্যক্তিগত জীবন সম্পর্কে বলেছেন। এ জুটির প্রথম দেখার সময় আলিয়ার বয়স ছিল 9 বছর এবং রণবীরের বয়স 20 বছর। সঞ্জয় লীলা বানসালির একটি ফটোশুটে একসাথে অংশগ্রহণ করেছিলেন এই যুগল। তারপর থেকে রণবীর মনে করতেন আলিয়ার মধ্যে বিশেষ কিছু আছে। রণবীর আরও বলেছেন কিভাবে তারা তাদের অবসর সময়কে বিশেষ মুহূর্তে পরিণত করেন। অবসর সময় তারা বসে সিনেমা দেখেন, একে অপরের আইডিয়া ভাগ করেন, আড্ডা দেন, যা তাদের সম্পর্ককে আরও মজবুত করতে সহায়তা করে। তবে সেদিন রণবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন তাদের সম্পর্ক নিয়ে। তার মতে একটি সুসম্পর্ক বজায় রাখতে দুদিক থেকেই চেষ্টা থাকতে হয়, দুদিক থেকেই সমান ত্যাগ স্বীকার করতে হয়। রণবীর আলিয়ার সম্পর্ক গভীর হয় করোনার সময়। তখন পুরো লকডাউনের সময় তারা দুজন একসাথে ছিলেন। এছাড়াও রণবীরের সব খারাপ মুহূর্তে আলিয়া পাশে ছিলেন। রণবীর যেমন নিজের অনেক অভ্যাস বদল করেছেন, তেমনি আলিয়াও নিজে 30 বছরের জোরে কথা বলার অভ্যাস বদল করেছেন। রণবীরের পরিবারের সাথেও আলিয়ার সম্পর্ক খুব ভালো। বিশেষ করে নিতু কাপুরের সাথে তার সম্পর্ক একদম বন্ধুর মতো, যার কারণে রণবীর অনেক বেশি খুশি। তিনি সাক্ষাৎকারের শেষে বলেন, আমার চারপাশ নারী দ্বারা বেষ্টিত। আমার মা, আমার বোন, বোনের মেয়ে আলিয়া এবং আমার মেয়ে রাহা, তারা সবাই সেরা, তারা সবাই আমার শক্তি। ফাতেমাতুজ জোহরা, দেশ টিভি। অ্যানিমেল সিনেমার মধ্য দিয়ে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন তৃপ্তি ডিমরি।
যদিও সন্দীপ রেড্ডি বঙ্গার এই ছবি করার আগেই তিনি করে ফেলেছিলেন বুলবুল বা কলার মতো কাজ। তবে নতুন খবর হলো এই ছবির পরবর্তী পর্ব অ্যানিমেল পার্ক ছবিতেও নাকি রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করতে চান তৃপ্তি। বিস্তারিত ARM সাদাতের রিপোর্টে। বলিউডের তৃপ্তি ডিমরির জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। সন্দীপ রেড্ডি ভাঙার অ্যানিমাল সিনেমাটি পাল্টে দিয়েছে তার জীবন। তবে অভিনেত্রী হিসেবে তৃপ্তির ঝুলিতে আগেই আছে বুলবুল ও কলা শিরোনামের দুটি ছবি। তবু অ্যানিমেলের রণবীর কাপুরের সঙ্গে তার সজ্জা দৃশ্য যেন আগুন ধরিয়েছিল পর্দায়। অ্যানিমাল সিনেমার সবচেয়ে মজার বিষয় ছিল এখানে নায়ক নায়িকা মূলত রণবীর কাপুর ও রশ্মিকা মান্দানা, কিন্তু তাদের মাঝখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন তৃপ্তি এবং সেই গুরুত্বকে কৌশলের সঙ্গে ব্যবহার করে সীমিত পরিসরেই নিজের অভিনয় ক্ষমতা দেখিয়েছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে নির্মিত হতে যাচ্ছে অ্যানিমেল পার্ক, আর যদি কাজের সুযোগ থাকে ফের রণবীরের সঙ্গে কাজ করতে চান তৃপ্তি। তবে কবে থেকে শুটিং শুরু হবে তা এখনো জানা যায়নি। অ্যানিমেল ছবির গোটা দলের সঙ্গে কাজ করে কেমন লেগেছে বিষয়ে তৃপ্তি বলেছেন দারুণ অভিজ্ঞতা। তবে ছবি ঘিরে যে বিতর্ক হয়েছে তাকেও কাজের অবিচ্ছেদ্য অঙ্গ বলেই উল্লেখ করেছেন তিনি। অ্যানিমেলের পর তৃপ্তির আরও একটি ছবি এই সময় পর্দায় ঝড় তুলেছে। আপাতত সেই ব্যাড নিউজের সাফল্যে মজে রয়েছেন অভিনেত্রী। এই সিনেমাতে ভরপুর কমেডি করতে দেখা যায় তৃপ্তিকে, পাশাপাশি গানগুলোতেও বোল্ড লুকে দেখা যাবে এই অভিনেত্রীকে। এক সাক্ষাৎকারে তৃপ্তি এই সিনেমায় কমেডি করা প্রসঙ্গে বলেন, আমি অন্য ধরনের স্কুল অব অ্যাক্টিং থেকে এসেছি। কমেডি করা আমার জন্য একটি কঠিন কাজ ছিল, তাই আমার ওয়ার্কশপের প্রয়োজন ছিল। আর আনন্দ স্যার এ ব্যাপারে আমাকে সাহায্য করেছেন। সম্প্রতি একটি ফ্ল্যাটও কিনেছেন তিনি রণবীর আলিয়ার বাড়ির কাছেই। ARM সাদাত, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ। রাত পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।